শহরে মেইন রোডের পাশে মাটিতে শুয়ে আছে একটি মেয়ে। যখন সকাল হলো সে দৃশ্য দেখে কিছু মানুষ জড়ো হলো। সেই মেয়েটির বুকে একটি নবজাতক শিশু তার কচি কচি হাত পা নেড়ে খেলাধুলা করছে। এই দৃশ্য যেন মানুষকে অনেক বেশি আনন্দ দিচ্ছে, তাই মানুষগুলো এসে এখানে ভিড় করছে। হঠাৎ করে কিছু মানুষ খুব কাছে চলে যাওয়াতে তারা বুঝতে পারলো সেই মেয়েটি এই পৃথিবীতে নেই, অর্থাৎ সে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। এইটা বোঝার পর মানুষ যেমন আনন্দ পাচ্ছিল, ঠিক তেমনই এখন তাদের মনে এক ধরনের ভয় কাজ করতে থাকলো। এখন এই শিশুটি সেই লাশের বুকে এভাবে পড়ে আছে, এটা দেখে তাদের অনেক বেশি কষ্টও লাগতেছিল। এরকম মুহূর্তে কি করা উচিত অনেকেই ভেবেচিন্তে কোনো বিষয় খুঁজে পাচ্ছিল না। কিছু বুদ্ধিমান বা বিচক্ষণ মানুষ চিন্তা করলো এই বিষয়টা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত, কারণ এখানে সাধারণ মানুষ কোনোভাবেই আমরা আগেই কোনো কিছু করতে পারি না। তারা পরামর্শ করে পার্শ্ববর্তী থানায় কল করলো এবং পুরো ঘটনাটা সংক্ষেপে তাদেরকে জানালো এবং বলল যে আপনারা খুব দ্রুত এখানে আসেন। দেখতে দেখতে কয়েক মিনিট কেটে গেল। অন্যদিকে ইতিমধ্যে মানুষের ঢল পড়ে গিয়েছে, অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছে। গাড়িতে রোডে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, প্রচণ্ড জ্যাম লেগে গেল। তারপর যখন পুলিশ আসলো, পুলিশ এসে সবাইকে সাইডে রেখে তারা সেই লাশটির কাছে চলে গেল। সর্বপ্রথমে পুলিশ সেই শিশুটিকে এখান থেকে সরিয়ে আনলো এবং অনেককে জিজ্ঞেস করলো যে আপনারা কি এই মেয়েটিকে চিনেন, কিন্তু কেউ চিনে বলে স্বীকার করলো না। পুলিশ এবার একটু টেনশনে পড়ে গেল। এই মহিলাটি কি মুসলিম নাকি অন্য কোনো ধর্মের অনুসারী, সেটা সবার আগে খুঁজে বাহির করতে হবে, কারণ তার লাশটাকে আমরা কবর দিব নাকি শ্মশানে নিয়ে যাব নাকি অন্য কোনোভাবে তার লাশকে সমাহিত করব, সেটা তো তার ধর্মবিশ্বাসের উপর ডিপেন্ড করে। সুতরাং আমাদেরকে এটা খুঁজে বাহির করতে হবে সবার আগে। তারপর মহিলা পুলিশ এসে সেই লাশটির দেহ তল্লাশি করলো। পাওয়া গেল একটি বাটন ফোন। সেই ফোনের নাম্বারগুলো চেক করতে থাকলো। দেখা গেল দুইটা নাম্বারে অনেকবার কল করেছিল। এই দুইটা নাম্বারেই পুলিশ কল করতে বলল। একটি নাম্বার বন্ধ দেখাচ্ছে, আরেকটি নাম্বারে কল চলে যায়। পাশ থেকে একজন মেয়ে মানুষ রিসিভ করলো এবং পুলিশের পক্ষ থেকে সালাম দিয়ে বলল যে এই ফোনটি যার, অর্থাৎ এই নাম্বারটি যে ব্যবহার করত সেই লোকটি আপনার কি হয়? তখন সেই মেয়েটি বলল যে সে আমার বান্ধবী হয়। পুলিশ বলল যে আপনার বান্ধবী মৃত্যুবরণ করেছে আর আপনাকে একটু থানাতে আসতে হবে। থানার কথা আর মৃত্যুর কথা শুনে সেই মেয়েটি ভয় পেয়ে গেল এবং কান্না করতে থাকলো, কোনো কথাই বলতে পারলো না। বেশ কয়েক মিনিট চলে গেল এভাবে, পুলিশ কোনো কথা তাকে দিয়ে বলাতে পারতেছে না। তারপর সেই মেয়েটিকে তার ঠিকানা জিজ্ঞেস করলো। মেয়েটি কোনো রকম তার নিজের ঠিকানা বলে দেওয়ার পর পুলিশ ফোন রেখে দিল এবং তারা সেই মেয়েটির বাসায় চলে গেল। গিয়ে মেয়েটিকে খুঁজে বাহির করে বলল যে তোমাকে আমাদের সাথে যেতে হবে, আমরা একটা মেয়ে মানুষের লাশ পেয়েছি, সেই লাশের সাথে এই ফোনটি পেয়েছি। যেহেতু তুমি বলছো তোমার বান্ধবীর নাম্বার এটা, হতে পারে এটা তোমার বান্ধবীর লাশ, সুতরাং তোমাকে আগে লাশটা শনাক্ত করতে হবে। আমরা যদি লাশের পরিচয় খুঁজে না বাহির করতে পারি তাহলে যে এটা বেওয়ারিশ লাশ হিসাবে ফেলে দিতে হবে। কিন্তু তার তো অবশ্যই একটা ধর্মবিশ্বাস ছিল, সে তো কারো না কারো আত্মীয় স্বজন ছিল, তারও তো কেউ না কেউ প্রিয়জন রয়েছে। সুতরাং তার পরিচয়টা আমরা খুঁজে বাহির করতে পারলে তাকে আমরা তাদের হাতে তুলে দিতে পারবো। তখন সেই মেয়েটিকে নিয়ে তারা থানায় চলে গেল। লাশটিকে দেখে সেই মেয়েটি কান্না জুড়ে দিল আবারও। সে বলল যে এটাই আমার বান্ধবী ছিল, কিন্তু সে যে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তখন পুলিশ বলল তার বুকের উপর পেয়েছি একটা ছোট্ট শিশু বাচ্চাকে, তুমি বলো তো এই বাচ্চাটি কার? মেয়েটি এবার যেন সুগে পাথর হয়ে গেল, কোনো কথাই যেন তার মুখ থেকে বাহির হইতে চাচ্ছে না। পুলিশ এবার দমকে উঠল যে তোমার এই কষ্টের প্রতি আমরা অবশ্যই সহানুভূতিশীল, কিন্তু তুমি যদি আমাদের কাছে কিছু গোপন করো তাহলে তুমি ফেঁসে যেতে পারো, কারণ এখানে দুইটা মানুষের জীবন জড়িত। তখন সেই মেয়েটি নিজেকে একটু সামলে নিয়ে বলল যে ওর নাম ছিল সালমা। সালমা গ্রাম থেকে শহরে এসেছিল। সে পরিবারের সবচেয়ে বড় সন্তান। তাদের পরিবার ছিল অনেক অভাব অনটনে জর্জরিত। সুতরাং সে চোখে স্বপ্ন, বুকে আশা নিয়ে এই শহরে এসেছিল কোনো কিছুতে চাকরি করে তাদের সংসারে সচ্ছলতা নিয়ে আসবে। সে এসে একটা চাকরি পেয়েছিল, গার্মেন্টসে চাকরি করতেছিল। একটা ছেলে তার পিছু নেই, সে তাকে ডিস্টার্ব করতে থাকে। একটা সময় সালমাকে বুঝাতে সে সক্ষম হয় যে সে সালমাকে ভালোবাসে এবং সালমাও তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, তারা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে মিশতে থাকে। ছেলেটি বলে যে আমরা তো বিয়ে করবই, চলো আমরা এখনই বিয়ে করে ফেলি। কিন্তু সালমা বলে যে না, আমাকে আরও কয়েক বছর সময় দিতে হবে। আমার ছোট 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 ভাই বোনগুলো যখন একটু বড় হবে, যখন তারা কোনো কাজ করতে পারবে, তখনই আমি বিয়ে করব। ছেলেটি তখন তাকে বলতে থাকলো, ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে করতে অনেক সময় নাও, কিন্তু তুমি তো আমাকে একটু ভালোবাসতে পারো, কারণ কোনো দিন না কোনো দিন তুমি আমারই হবে। তুমি যেহেতু আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, সুতরাং তুমি তো আমার স্ত্রী হবে। তো আমরা যদি একটু কাছাকাছি অবস্থান করি, তাতে এমন কি ক্ষতি হয়? সালমা প্রথমে লজ্জা, তারপরে হচ্ছে পাপের ভয় ছেলেটির কথায় সায় দেয়নি। কিন্তু ভালোবাসার মানুষ যখন কাঙালের মতো তাকে কাছে পেতে চায়, তখন সে নিজেকে খুব বেশি দিন ধরে রাখতে পারেনি। একটা সময় তাদের ভিতরে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তারপর সালমা এক সময় বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, সে গর্ভবতী হয়ে গিয়েছে, তার পেটে রয়েছে সেই ছেলেটির সন্তান। তখন সালমা সেই ছেলেটিকে বলে যে আমি তো মা হতে যাচ্ছি, সুতরাং এখন আমি না চাইলেও আমাদের বিয়েটা হয়ে যাওয়া উচিত। কিন্তু এবার ছেলেটা বিয়ে নিয়ে যেন একটু অন্যমনস্ক হয়ে গেছে, বা বিয়ে নিয়ে একটা গড়িমসি করছে, সে বিয়ে করতে চাচ্ছে না। সালমা বারবার তাকে যখন চাপ দিতে থাকলো, এখন সেই ছেলেটি সালমা থেকে দূরে দূরে থাকতে চায়, তাকে দূরে সরিয়ে রাখতে চায়। সালমাকে যেন আগের মতো ভালোবাসতে চায় না, সময় দিতে চায় না, তার কথা শুনতে চায় না, এমনকি এই সালমাকে সে এখন আর বিয়ে করতে চায় না। সালমা এই কষ্ট বুকে নিয়ে অনেক দিন আমার সাথে গল্প করেছে। সেই ছেলেটি একটা সময় বলে যে আমরা কয়েক বছর পরে বিয়ে করি, তুমি একটা কাজ করো, তুমি এই সন্তানটিকে নষ্ট করে ফেলো, তাহলেই তো ঝামেলা চুকিয়ে গেল। কিন্তু সালমা মনে মনে ভাবলো, যেই ছেলেটি আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সর্বনাশ করে ফেলেছে, এখন তার সন্তান নষ্ট করতে বলছে, সে যে ভবিষ্যতে আমাকে বিয়ে করবে এটার নিশ্চয়তা কি? অন্যদিকে আমি আমার নারীত্ব, আমি আমার সতীত্ব, আমি আমার মান সম্মান, আমি আমার সঙ্গম তার হাতে তুলে দিয়েছি। সুতরাং আমি যদি বেঁচে থাকি, তাহলে আমার সন্তানও বেঁচে থাকবে, আর আমার সন্তান তার পিতৃ পরিচয় নিয়েই বাঁচবে। সালমা যখন মরিয়া হয়ে ছেলেটিকে চাপ দিতে থাকে, তখন সেই ছেলেটি তার বাসা চেঞ্জ করে ফেলে এবং মোবাইল ফোন চেঞ্জ করে ফেলে। সুতরাং সেই ছেলেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন থেকেই সালমাকে আমি অনেক হতাশ দেখতাম, কিন্তু আমি কল্পনাও করিনি যে সালমা এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেবে, আত্মহত্যা করে ফেলবে। তখন পুলিশ সেই ছেলেটির কথা জিজ্ঞেস করে। তখন বান্ধবীটি বলে যে আমি সেই ছেলেটিকে কখনো ওইভাবে খুঁজে বাহির করে দিতে পারবো না, তবে তার একটা অবয়ব বলতে পারবো, সে দেখতে কেমন একটা বর্ণনা দিতে পারবো। এই বর্ণনা দিয়ে আসলে মানুষ খুঁজে বাহির করা খুবই কঠিন, কিন্তু পুলিশ বলল যে আমাদের জন্য খুবই সহজ, কেননা যেহেতু তার নাম্বার আমাদের কাছে রয়েছে, সেই নাম্বারটা যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা যদি আমরা খুঁজে বাহির করি, তাহলে খুব সহজেই সেই ছেলেটিকে আমরা গ্রেপ্তার করতে পারবো। ভবিষ্যতে আমরা যদি তোমাকে ফোন করি, তাহলে তোমরা অবশ্যই আসবে, এসে এটা শনাক্ত করবে যে এটাই সেই ছেলেটা কিনা। তারপর সালমার সেই লাশ দাফন কাফনের ব্যবস্থা করা হলো। এভাবে সালমাকে হারিয়ে, তার মাকে হারিয়ে এবং তার পিতাকে পুলিশ যখন গ্রেপ্তার করলো, তার যাবজ্জীবন জেল হয়ে গেল। সেই ছেলেটি হয়ে গেল চির অনাথ। একটা পাপের সম্পর্কের জন্য, একটা প্রতারণার সম্পর্কের জন্য, একটা ছলনার সম্পর্কের জন্য একটা নিষ্পাপ শিশু সে পিতামাতা হারা হয়ে চির অনাথ হয়ে গেল, চির কাঙাল হয়ে গেল, তার সব থাকতেও যেন সব কিছু নাই হয়ে গেল। তাই তো প্রত্যেককেই বলবো, যদি আপনারা কারোর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন, সেটা তুলতে পারেন, কিন্তু কারোর সাথে প্রতারণা, ছলনা, প্রবঞ্চনা করবেন না, এতে সমাজে বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে। আজকে আমার এই গল্প কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।